পাড়ায় থাকে। এনার ছোটবেলা থেকে নানা বিষয়ে জানার ভীষণ ইচ্ছা। এই ইচ্ছের জন্য এবং বাড়ির প্রচণ্ড সাপোর্টের জন্য উনি নানা বিষয় অধ্যয়ন করতেন এবং করেছেন। যার ফলে উনি নানা রকম সাধুশাস্ত্র সাধুসঙ্গ এবং বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে চর্চা এগুলো উনি করেছেন। যার ফলে আমরা আজকে যে সমস্ত আপনার বৈদিক আচার আচরণ রীতি নীতি বলতে বসেছি, সেই সময় উনি আমাদের এসে বলেছিলেন যে আজকে যদি আমরা এখানে আমাদের বেদের উপরে কিছু আলোচনা করা যায়। বেদে 4টে বেদ আছে, সাম যজুর এবং অথর্ব। তার মধ্যে অথর্ব বেদ আমরা জানা যে সেটা ভারতবর্ষে নেই, ওটা জার্মানরা নাকি নিয়ে চলে গেছে এবং ওইটাতে আপনার আয়ুর্বেদ শাস্ত্র বা আমাদের স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্ত কিছু লেখা আছে। এছাড়া আমরা সকলেই জানি সামবেদ যেটা সেটা মহিলারা 1023 না 1031টা শ্লোক আছে, ওটা মহিলারাই রচনা করেছিলেন। তখন তো মুখে মুখে রচনা হয়েছিল, পরে আবার সেটা আপনার লিখিতভাবে পাওয়া যায়। এবং আজকে আমাদের সমাজ এখন যে পথে চলেছি, অদ্ভুত ব্যাপার এই যে আমরা এই ডিজিটাল মাধ্যমকে এখন নির্ভর করে চলছি। দুদিন আগের একটা নিউজ আপনাদের করেছি, লস অ্যাঞ্জেলেসে একজন মেয়ে কিশোরী মেয়ে কেস করেছিল যে আমি অ্যাডিক্টেড হয়ে গেছে এই আমার উপায়। তাতে লস অ্যাঞ্জেলেসের হাইকোর্ট মেয়েটা এবং কুকুরকে সমানভাবে দায়িত্ব শুরু করে এবং তাদের হিউজ পেনাল্টি করেছে। এই অ্যাডিকশনের জন্য কিন্তু খালি আমরা দেখ না, আমার কাছে প্রলোভন এসেছে, আমি দেখছি প্রলোভনটা তৈরি করছে। যার ফলে আজকে এই আমাদের এই পৃথিবীতে যেখানে প্রলোভন এত বেশি, সেখানে আমরা যদি আমাদের বৈদিক শাস্ত্র সম্বন্ধে কিছু জেনে নিজেদের উন্নতি করতে পারি, সেটাই আমাদের কাম্য। আমি কার্তিকবাবুকে অনুরোধ করছি আপনাদের সামনে ধন্যবাদ জানাই মহাপ্রভু মন্দিরের কর্তৃপক্ষকে, বিশেষ করে মন্দিরের তিনি সেক্রেটারি বর্তমানে রয়েছেন দিলীপ ভট্টাচার্যকে। উনি এক কথায় ধরনের অনুষ্ঠান একেবারে নতুন, বেদ নিয়ে কখনো কোথাও কথা হয় না, আলোচনাই করি না। আমি দেখেছি যারা বেদ নিয়ে পড়াশোনা করেছে তারাও তার অর্থ বোঝাতে তারা পারেননি। আমি আমার যে পড়াশোনা, মূল যে পড়াশোনা, সেটা কিন্তু গুরুকুলে আশ্রমেই হয়েছে। স্কুলের একাডেমি যেটা করার কথা সেটা করা হয়েছে, কিন্তু ওই পড়াশোনা কিন্তু আমাকে কখনোই সন্তুষ্ট করেনি। আমার স্কুলের বাইরে পড়াশোনাতে বেশি আগ্রহ ছিল ছোটবেলা থেকে। শুধু পড়াশোনা করে শান্ত থাকেনি, ক্রিকেট, ফুটবল এবং মার্শাল আর্টস, প্রে কমান্ডো ট্রেনিং সব কিছু নেওয়া, মানে আন্তর্জাতিক, মানে আমি কখনো পাড়া বলি মধ্যে মানে যা কিছু করেছি সেই জ্ঞানটা যাতে আন্তর্জাতিক স্তরে পৌঁছানোর মতো মানের হয়, সেই মানে আমি নিজেকে তৈরি করেছিলাম। কিন্তু সবার ক্ষেত্রে সেটা হয় না। ঘটনাক্রমে 2015 সালে আমাদের দেশের প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড যোগা ডে তিনি শুরু করলেন। তিনি আমাকে সুযোগ দিলেন, এই পশ্চিমবঙ্গে আমাকেও একজন সুযোগ দিলেন যে এখানে শেখাতে বিভিন্ন জায়গায়। আমি কখনোই কোনোদিন কাউকে ট্রেনিং দিইনি, নিজে প্রচুর ট্রেনিং নিয়েছি। ভারতীয় ক্রিকেট দলের ফিজিক্যাল ট্রেনার অ্যান্ড্রু পাইবাস, যারা বয়োজ্যেষ্ঠ তারা ওনার নাম শুনে থাকবেন, ওনার কাছে আমি 4 বছর ট্রেনিং দিয়েছি, 2008 থেকে 2012 সাল। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ফিজিক্যাল ট্রেনার ব্রাজিলের গার্সিয়া বলেছিলেন।
তার কাছে আমি 2 বছর ট্রেনিং দিয়েছিলাম এবং ট্রেনিং কমান্ডো ট্রেনিংও নেওয়া আমার ভারতবর্ষের প্রথম যে মার্শাল আর্টসকে প্রতিষ্ঠা করেছিলেন স্বাধীনতার পরে, তার নাম হচ্ছে রানী বালসারা, ওনার কাছ থেকে আমি মার্শাল আর্ট অর্থাৎ ক্যারাটে ট্রেনিং নেওয়া। এগুলো হচ্ছে কখনোই ভাবিনি যে প্রফেশনাল হিসাবে আমি কিছু করবো। হ্যাঁ করবো, তাহলে খুব ভালো করে করবো। কিন্তু যখন আমি 2015 সালে আমি সুযোগ পেলাম ওয়ার্ড দোকানে মানুষকে মানে শেখানো, যোগ শেখানো, তো সেখানে আমি যখন দেখলাম যে আমি তো একের টাইম মানে 1 ঘন্টার মধ্যে আমি 6,000 হাজার বা লক্ষ লোককে আমি শিক্ষিত করে তুলতে পারি। আমাদের একটা পারিবারিক ব্যবসা রয়েছে, সেই ব্যবসাকে রুজি রোজগার বা ব্রেড অ্যান্ড বাটার যেটা বলি সেটা দেয়, কিন্তু মনে সন্তুষ্টি দেয় না। মনে সন্তুষ্টি তখনই দেয় যখন আপনি সমাজের জন্য বৃহত্তর অর্থে কাজ করতে শুরু করবেন। আমরা অনেকেই মনে করি যে ভালো ডায়েট করলে দীর্ঘজীবী হওয়া যায়, এই ক্যাপসুল, এই সাপ্লিমেন্ট, এই ধরনের জীবনযাপন লাইফস্টাইল করলে দীর্ঘজীবী বা দীর্ঘ যৌবন লাভ করা যায়। এই কথা অনেক ক্ষেত্রেই মানে অনেকাংশেই কিন্তু এটা কথা ভুল। আপনারা দেখে থাকবেন যারা সমাজের জন্য বৃহত্তর স্বার্থে কাজ করেছেন তারা কিন্তু 80 বছরের উপরে গড় অ্যাভারেজ তারা জীবিত থাকেন। আর যারা ব্যক্তিগত স্বার্থে কাজ করেন তারা হঠাৎ হার্ট অ্যাটাকে শুনবেন যে তারা মারা যাচ্ছে। এই কথার সাথে আপনারা কতটা সহমত আমি জানি না, কিন্তু আমি আমার দীর্ঘ জীবনের প্রত্যেকটা বিষয়কে কিন্তু আমি সমীক্ষা করে চলি। আমি গবেষণার মধ্যে দিয়ে জীবনটাকে আমি এগিয়ে নিয়ে যাই। তাই আমি আমার পারিবারিক ব্যবসা থেকে আস্তে আস্তে নিজেকে দূরে সরিয়ে এই জায়গায় আমি আজকে চলে এসেছি। আজকে আমরা একটা বেশ বড় একটা জায়গা জমি কিনেছি, যেটা সাধারণভাবে বোঝাতে গেলে রামদেব যে কাজটা করছে ওর থেকে একটু অন্য ধরনের সেম কাজই আমরা করছি। আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে একটা মানুষ যখন অসুস্থ হয় কিন্তু হাসপাতাল, নার্সিংহোম বা ক্লিনিকে যায় সুস্থ হতে, সেটা কিন্তু সুস্থ কিভাবে হয় সেটা কিন্তু জানে না। সে ওষুধ, ট্যাবলেট, গুলি বা ইত্যাদি নানা ধরনের তাদের কথায় চলে এবং সুস্থ হন বা হন না। কিন্তু আমাদের যে ব্যবস্থাটা করেছি একেবারে গুরুকুলের মতো, আপনি অসুস্থ হয়েছেন কিন্তু আপনি আমাদের এখানে আসবেন, এখানে 5 দিন থেকে 10 দিন থাকবেন। আমি যা যা করবো মানে আপনি আপনার বাড়িতে যা যা করেন আমার এখানে আপনি তাই করবেন, কিন্তু দেখবেন 5 থেকে 10 দিনে আপনার সব রোগ ঠিক হয়ে গেছে। আপনাকে আলাদা করে কিছু করতে হয় না। আলাদা করে কি করতে হচ্ছে, আমি আপনাকে শেখাবো কিভাবে পুজো করেন। আমরা ছোটবেলা থেকে পুজো করি, আমরা পুজো করতে জানি, আপনি তখন জানেন। আমরা স্নান করতে শেখাবো কিভাবে আপনাকে স্নান করতে হয়, কিভাবে দাঁত মাজতে হয়, কিভাবে যে নিত্য শুদ্ধি বা দেহ শুদ্ধি যাকে বলা হয়, দেহ শুদ্ধি তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে করি, তো সেই দেহ শুদ্ধি কিভাবে করা হয়, সেই দেহ শুদ্ধি করলে আমার জীবনে কোনো রোগ আসতে পারে না। সে দেহ শুদ্ধি অর্থাৎ মাজন, শোধন, তৈলমর্দন, স্নান ইত্যাদি আছে, সেগুলো কিন্তু আমরা জানি না বলে আমরা বিভিন্ন ছোটখাটো রোগ থেকে বড় রোগে চলে যায়। তারপর হচ্ছে মনোশুদ্ধি। এই মনোশুদ্ধি হচ্ছে আমরা যখন পুজো করবো বিজ্ঞান ভিত্তিক ভাবে, তখন কিন্তু আমাদের মনের শুদ্ধি হয়। আমাদের বাড়িতে দুটো ক্লিনিক আছে, সেটা আমি আগামী দিনে আলোচনা করবো, সেটা কিভাবে আমরা কাজে লাগিয়ে আমার বাড়িতে নার্সিং হোম ক্লিনিক তৈরি করে আমার বাড়ির মা বোনেরা, স্ত্রীরা গৃহের দায়িত্ব পালন করে থাকেন। যে কারণে আগেকার দিনে মাতৃকে সব থেকে উপরে রাখা হতো। রামচন্দ্রের মানে তার পরিচয় দিতে গেলে তার মাতা কৌশল্যার ছেলে বলা হয়, পাণ্ডব পুত্র না বলে তাকে কুন্তি পুত্র বলা হয়। এই ধরনের যেমন রামের আগে সীতার নাম আমরা উচ্চারণ করি, কৃষ্ণ রাধা না বলে আমরা রাধা কৃষ্ণ উচ্চারণটা করি কেন? এই কারণটা কিন্তু আমরা কালকে আলোচনা করবো। আজকে যেটা আলোচনা হবে আমি কালকের জন্য আপনাদের তৈরি করে দিচ্ছি, যাতে আপনারা এখন প্রথম শুনবেন, শুনেই আপনারা হয়তো নাও বুঝতে পারেন। সেই আজকে সেই বোঝানোর ভূমিকাটা আপনাকে তৈরি করে দেওয়া একটা আজকে পন্থা লাগবে, কিন্তু সেই পন্থাটা হচ্ছে অদ্বিতীয়।
আমরা শুনেছি যে সন্ন্যাসীরা যোগ তন্ত্র করে তারা চেতনা বাজিয়ে তারা মোক্ষ লাভ করে। আমরা শুনে থাকি যে জীবনের সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে মোক্ষ লাভ করা, ঈশ্বর প্রাপ্তি। হ্যাঁ, কিন্তু অনেক ধরনের বিধি রয়েছে। আপনি চাষবাস করে আপনি মোক্ষ প্রাপ্তি হতে পারেন। আপনি ঘর গৃহস্থী কাজ করেও আপনার এমন লাইফস্টাইল আমাদের ঋষি মুনিরা দিয়ে গেছেন, আমরা অনায়াসে বাই নেচার আমরা কিন্তু মুক্তি লাভ আর সেই সর্বোচ্চ চেতনা অবস্থা প্রাপ্ত হতে পারি, যার জন্য ঘর বাড়ি ছেড়ে বউ বাচ্চাকে ত্যাগ করে অসহায় ছেড়ে গেরুয়া ধারণ করে কোনো প্রয়োজন নেই। এগুলো হচ্ছে যারা দুর্বল মানসিকতা, যারা দায়ী দায়িত্ব থেকে পালাতে চায়, তারা এই ধরনের কাজ করে থাকে। আমরা একটাকে তাদেরকে বাবা করেছি, কিন্তু এটা কিন্তু কোনোভাবেই বাবা করার কাজ না। আজকে যদি আমার বাড়ি মেয়ে যারা উপার্জন করে তারা যদি ওই ভগবানের নাম বা ঈশ্বরের সাথে মিলিত বা সন্ন্যাসী হওয়ার জন্য ঘর থেকে বাইরে চলে গেল, বউ বাচ্চা বা অন্যান্য ছিল তাদের অসহায় অবস্থায় বিপদের দিকে দিয়ে চলে গেল, আমরা কি মেনে নেবো? একেবারেই মেনে নেবো। কিন্তু আমরা এরকমই মেনে এসেছি। আজকে আমরা কোনো গেরুয়া পোশাক পরাতে যাবি যে সে হচ্ছে মহান জ্ঞানী, তার সে আমার জীবনের সমস্ত সমস্যা মিটিয়ে দেবে, এটা কিন্তু হয় না, কোনোদিন হয়নি। রামচন্দ্রের জীবনে সমস্যা এসেছিল, তার সমস্যা কিন্তু সে কারোর কাছে যায়নি হাত পাততে, সে নিজের সমস্যার সমাধান নিজে জোগাড় করে নিয়েছিল। শ্রীকৃষ্ণ নিজের সমস্যার সমাধান করার পাশাপাশি সমাজে দেশের সমস্যার সমাধান করেছিল।